অনুষ্ঠানের সঙ্গে আছে আমি লুৎফর রহমান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকের অন্যতম শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি, একই সঙ্গে খবরের পেছনে খবর ও তা নিয়ে বিশ্লেষণ শুনি। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। দাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। শুভ সকাল। শুভ সকাল জানাচ্ছি আপনাকে। দর্শক, আমরা আলোচনায় যাওয়ার আগে দেশের প্রধান প্রধান কয়েকটি জাতীয় দৈনিকের শিরোনামগুলো একটু দেখে নেব। দৈনিক ইত্তেফাক, রিজার্ভ রেমিটেন্সে স্বস্তি, ধাক্কা রপ্তানি ও বিনিয়োগে, করোনা বিপর্যয়ের বছর 2020, ফিরে দেখা অর্থনীতি। ডান দিকে আছে পাপুল পরিবারের 670 ব্যাংক হিসাব জব্দ, লেনদেনের সুযোগ নেই, দুদক বলছে, জামিন পেলেন স্ত্রী ও মেয়ে। সবচেয়ে বায়ে সিঙ্গেল কলামে আছে সম্ভ্রম বাঁচাতে চলন্ত বাস থেকে কলেজ ছাত্রীর লাফ, 3 জনের বিরুদ্ধে মামলা, সিলেট সুনামগঞ্জ দিরায় মানববন্ধন। প্রথম আলো, চালের দাম নিয়ন্ত্রণে নেই, আমদানিতে সরকার, বাজারে মোটা চালের কেজিও 50 টাকা ছুঁয়েছে, বিপাকে দেশের প্রায় 5 কোটি গরিব মানুষ। ডান দিকে সিঙ্গেল কলামে আছে রেলের কর্মকর্তার গাড়ি মেরামতে অস্বাভাবিক ব্যয়, তার ডানে আছে 21 দেশে 2330 প্রবাসীর মৃত্যু, করোনা সংক্রমণ, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের 6 দেশে গত প্রায় 10 মাসে মারা গেছেন 1478 প্রবাসী। যুগান্তর, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদনকাল, প্রয়োজন 64,96,000 কোটি টাকা, অভ্যন্তরীণ উৎস থেকে 88.5% ও বৈদেশিক সহায়তা 11.5%, গড় বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি 8%। ডানে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গবেষকদের তথ্য, 6 দেশের সঙ্গে মিল বাংলাদেশ, চট্টগ্রামে ছড়ানো করোনার। বাদিকে আছে পৌর নির্বাচন, আওয়ামী লীগ ও বিএনপির ভোটের লড়াই আজ শুরু, প্রথম ধাপে 24টিতে ইভিএমে ভোট গ্রহণ। সমকাল, স্কুলে ভর্তিতে তালগোল, বয়সের ফাঁদে আবেদনই করতে পারেনি অন্তত 1.25 লাখ শিশু, তার নিচে আছে প্রথম বছরেই টিকা পাবে 40% মানুষ, বিশ্বব্যাংকের অর্থায়নের প্রকল্প ব্যয় 6 গুণ বাড়ানো হচ্ছে, তার নিচে সিঙ্গেল কলামে আছে দেশের চিত্র, আরও 24 জনের মৃত্যু, শনাক্ত 1049। কালের কণ্ঠ, অক্সিজেন যোগান ভেঙে পড়ার শঙ্কা, লিন্ডের কারখানায় উৎপাদন বন্ধ, চাহিদার 80% যোগান দেয় এই প্রতিষ্ঠান, জরুরি ভিত্তিতে ভারত থেকে আমদানির পর সরবরাহে ঘাটতি 20 টন। সবচেয়ে নিচে আছে অসম্পূর্ণ শিক্ষার 1 বছর, ফিরে দেখা 2020, 4টি বড় পরীক্ষার মধ্যে 3টি বাতিল, পরীক্ষা ছাড়াই পরবর্তী শ্রেণীতে শিক্ষার্থীরা, পড়ালেখার বাইরে দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা, সেশন জটে পড়তে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে। বাদিকে সিঙ্গেল কলামে আছে মমতার মেয়াদে তিস্তা অনিশ্চিত, অন্য নদীগুলোর পানি বন্টনের চেষ্টায় ঢাকা নয়াদিল্লি। দেশ রূপান্তর বলছে সংক্রমণ কমলেও নিয়ন্ত্রণ দূরে, সংক্রমণ কমেছে, শনাক্তের হার 15% থেকে 8% নেমেছে, মূল কারণ মাস্কের ব্যবহার বেড়েছে, মানুষ আগের চেয়ে বেশি সচেতন, পরীক্ষায় আগ্রহ বাড়ছে না, শনাক্ত 5%-এর নিচে 4 সপ্তাহ থাকলে সহনীয় মাত্রা বলা যাবে, স্বাস্থ্যবিধি অব্যাহত না থাকলে অবনতির আশঙ্কা বিশেষজ্ঞদের। হাইলাইটসে বলা আছে এগুলো। তার নিচে আছে ভাষাঞ্চলে আজ যাচ্ছে আরও 1000 রোহিঙ্গা পরিবার, প্রথম দফায় যাওয়া রোহিঙ্গাদের কাছে সুযোগ সুবিধার খবরে আগ্রহী হচ্ছেন আরও অনেকে, বলছেন জেসমিন প্রেমা। ভাষাঞ্চলে নতুন 3 রোহিঙ্গা শিশু জন্ম নিয়েছে। ডান দিকে আছে ক্ষমতার চেয়ার আর কারাগার পাশাপাশি থাকে, বলছেন প্রধানমন্ত্রী। দ্য ডেইলি স্টার, volatile rice market, import eased as prices soar, agriculture minister blames millers, wholesalers for price hike. সবচেয়ে ডানে আছে 57,390 gravers feast on 770 rivers, says River Commission report to JS body. দাদা, সবগুলো পত্রিকার শিরোনামই আমরা শুনলাম। এক একটা পত্রিকা এক এক ধরনের লিড আছে, এক এক পত্রিকায় এক এক ধরনের খবর আছে। আমরা আজকে শুরুটা করতে চাই একটু প্রথম আলো দিয়ে, কারণ চালের দামটা আসলেই নিয়ন্ত্রণহীন হয়ে গেছে বেশ কয়েকদিন ধরেই, অথচ এমনটি হওয়ার কথা ছিল না। কারণ পূর্বাভাস যেটা বলেছে ততটা না হলেও কিন্তু চালের এবার উৎপাদনটা ভালোই হয়েছে, তারপরেও নিয়ন্ত্রণে নেই। সেই অবস্থায় সরকার চাল আমদানির উদ্যোগ নিয়েছে এবং যে শুল্ক, আমদানি শুল্ক 62 থেকে 25% কমিয়েছে। আপনার কাছে কি মনে হয় যে এই যে শুল্কটা সরকার কমালো, এতে তো সরকার
সরকারই আসলে ক্ষতিগ্রস্ত হবে শুল্কের দিক থেকে, যে যাতে মানুষ যাতে একটু সহজে বা একটু সুলভ মূল্যে চালটা পায়। কিন্তু কি মনে হয় আপনার কাছে, আসলে কি বাজার তাতে সুলভ হবে কিনা, চালের দামটা নিচে নেমে আসবে কিনা? না, আপনাকে ধন্যবাদ। দেখেন, এই বছর করোনা কাল যখন শুরু হয় তখন কিন্তু একটা বড় খাদ্য ঘাটতির আশঙ্কা করা হয়েছিল, এবং শুধু বাংলাদেশ থেকে নয়, বাংলাদেশ সরকার নয়, ফাও থেকে শুরু করে বিভিন্ন যারা খাদ্য নিরাপত্তা সংস্থাগুলো কিন্তু এরকম একটা শঙ্কার কথা বলেছিল। কিন্তু আমাদের দেশে মানে আমাদের প্রকৃতি আমাদের সহায় ছিল, পরে খাদ্য উৎপাদন কিন্তু অন্য বছরের চেয়ে, গত বছর বা তার আগের বছরের চেয়ে কিন্তু এবার খাদ্যের ফলন ভালো হয়েছিল, এবং কৃষকরা কিন্তু এই করোনা উপেক্ষা করে কিন্তু মাঠে নেমে তাদের ধান ক্ষেত থেকে তুলে এনেছিল, এবং আমাদের যে খাদ্যের যে মজুদ সেটা নিশ্চিত করেছিল। খাদ্য মজুদ আমাদের যা চাহিদা তার চেয়ে বেশি এবার ধান উৎপাদন হয়েছিল। কিন্তু আমরা বরাবরই দেখি যে ধানের কিন্তু যে মূল্য, ন্যায্য মূল্য, কৃষক কিন্তু সেটা শুরুতে পায়নি। এবং এখন পর্যন্ত, এখন যে যে চালের দাম প্রতিদিন বাড়ছে 2 টাকা 3 টাকা করে, বিশেষত মোটা চালের দাম, সেই জায়গায় কিন্তু ধানের দাম কিন্তু বাড়ছে না। ফলে কৃষক যেমন উৎপাদন করছেন, তার উৎপাদন খরচ ওঠাতেই হিমশিম খাচ্ছেন, লাভ তো দূরের কথা অনেক সময়। আবার অন্যদিকে মধ্যস্বত্ব ভোগীরা বা যারা এই যে মিলার, যারা এর মধ্যে যুক্ত হন, তাদের হাতেই আসলে চালের বাজারটা জিম্মি হয়ে পড়ছে। এই জায়গাটা আসলে সরকার, আমরা দেখি যে যখন সরকার এসে থেকে যায় কোনো জায়গায় বা খাদ্য মন্ত্রণালয় এসে থেকে যায়, তখন হুটহাট করে কিছু সিদ্ধান্ত নেয়। যে এই যে যেমন গতকাল একটা সিদ্ধান্ত নিল যে এখন দাম বাড়ানো ঠেকানো যাচ্ছে না, মিলারদেরও আয়ত্তে আনা যাচ্ছে না, পারছেন না, এখন বিদেশ থেকে চাল আমদানি এবং সেই আমদানির জন্য যে শুল্ক সেটা কমিয়ে দেওয়া হয়েছে। এখন এটি কখন কমিয়ে দেওয়া হলো? এটি কমিয়ে দেওয়া হলো যখন যখন নাকি বাজারে চালের দাম অলরেডি বেড়ে গেছে। গত 15 দিন বা গত 1 মাস ধরে চালের যে বাজারের যে ঊর্ধ্বগতি সেটা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে এসছে। এই সময় এসে সরকার এই সিদ্ধান্ত নিল। এখন চালের দামের শুল্ক কমানোর পর সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে কি এই সুবিধা সাধারণ মানুষ পাবে? নিশ্চয়ই পাবে না। কারণ এটাও আর একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা এলসি করতে হবে, বিদেশ থেকে চাল আনতে হবে। সেই চাল এসে সাধারণ মানুষের হাতে পৌঁছার আগে কিন্তু মাঝখানে কিন্তু আরেকটা যে স্টক, সেটা কিন্তু আরো 1 মাস চলে যাবে সেই বেশি দামের চালের যে মজুদটা আমাদের রয়েছে। ফলে ভোক্তা পর্যায়ে কিন্তু এর সুফল পেতে কমপক্ষে 15 দিন থেকে 1 মাস লেগে যাবে। এবং বিপদ যেটা হবে, এরপরেই কিন্তু আবার আমাদের নতুন ধান উঠতে শুরু করবে কৃষকের ঘরে। এখন নতুন ধান যখন উঠতে শুরু করবে, তখন কিন্তু আবার এসে চাপটা পড়বে যে এই যে কম শুল্কে আনা চালের যে চাপটা, তখন চালের বাজার একটু হয়তো ডাউন হবে, তখন আবার কৃষকের ধান উঠতে শুরু করবে। ফলে কৃষক কিন্তু আবার একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে, যদি এটা খুব পরিকল্পিত ভাবে যদি মন্ত্রণালয় করতে না পারে যে হ্যাঁ ঠিক আছে, 15 দিন বা 10 দিনের জন্য এটা করে বন্ধ করে দিব, তারপরে কৃষক যাতে আবার ন্যায্য মূল্য পায় সেটা নিশ্চিত করবো। সেই জন্য আসলে মন্ত্রণালয়ের, কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের এই জায়গায় যে সমন্বিত পরিকল্পনাটি করা দরকার, সেটি কিন্তু আমরা গত 2-3 বছর ধরেই কিন্তু আমরা খুব একটা ভালোভাবে দেখছি না। তার আগের বছরগুলো যদি আমরা দেখি, যখন আমি একেবারে নাম ধরেই বলতে পারি, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী যখন ছিলেন, তখন কিন্তু চালের বাজার নিয়ে কোনো আলোচনা ছিল না, তার সময় কালটা অন্তত। কিন্তু এরপরে কিন্তু আমরা দেখেছি যে এই জায়গাটায় একটা জবাবদিহিতার অভাব, পরিকল্পনার অভাব। ফলে দিন শেষে সেই চাপটা এসে পড়ছে আসলে ভোক্তা পর্যায়ে, এবং একেবারেই কৃষকও যেমন উপকৃত হচ্ছেন না, এই চালের বাড়তি দাম, ধানের বাড়তি দাম তারা পাচ্ছেন না। অন্যদিকে যারা একেবারেই ভোক্তা পর্যায়ে চাল কিনছেন, তাদের কিন্তু উচ্চ মূল্যে চাল কিনতে হচ্ছে। কারণ আপনি গত আপনি বর্ষে কিন্তু একটা চমৎকার কথা বলেছেন যে গত 1 মাস ধরেই কিন্তু নানাভাবেই কিন্তু মিডিয়াতে আসছে, এবং প্রতি সপ্তাহেই, যেটা আমরা মিডিয়ারাও করি, প্রতি সপ্তাহে বাজার দরের একটি করি, সেখানে কিন্তু আমাদের চালটাই কিন্তু সবচেয়ে বেশি চলে, যে কেজিতে 8 থেকে 10 টাকা পর্যন্ত বেড়ে যাচ্ছে। গতকালকেই দেখলাম খাদ্যমন্ত্রী একটু নড়েচড়ে বসলেন, এবং তিনি এখন দোষ দিচ্ছেন মিলারদের, হোলসেলারদের, ইত্যাদি ইত্যাদি। তো মন্ত্রী এতদিন কি করেছেন? এবং আপনি যেটা বলছেন, গত 2-3 বছর ধরেই কিন্তু আমরা এই অবস্থাটা দেখছি, চালের দাম একটু একটু করে বাড়ছেই, এবং কোনো একটি সমন্বিত আমরা কোনো ব্যবস্থা কিন্তু দেখতে পাচ্ছি না। কারণ বাংলাদেশের প্রধান খাদ্যপণ্যটাই হচ্ছে কিন্তু চাল। সেটা নিয়েই যদি এমন হয়, আর অন্যান্য খাদ্যপণ্য তো রয়েই গেছে। কি বলবেন আপনি? সব সময় আসলে ব্যবসায়ীরা বা আমরা যদি বলি যে যারা অতি মুনাফা লাভের চেষ্টা করেন, সেই ব্যবসায়ীরা ব্যবসাটা করে ফেলার পর আসলে মন্ত্রণালয় থেকে উদ্যোগগুলো নেওয়া হয়। আমি জানি না মানে এর এটা কি পিছনে কি আসলে কোনো উদ্দেশ্য পান কিনা? এটা একটা খুব ভালো কথা বলেছেন আপনি, যে হ্যাঁ, এই যে প্রায় এই যে প্রসেসটা শুরু হলো, চালের দাম শুল্কটা কমানো হলো, এটা আস্তে আস্তে তো প্রায় 1 মাস এলসি করা হবে,
সে দেশ থেকে আনা হবে, আস্তে আস্তে তারপরে খালাস করা, বাজারে যাওয়া, অনেক ইয়ে আছে, এবং এরপরে আবার আরেকটি চাল আমাদের ধান উঠবে। তো সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় এর পিছনে কোনো উদ্দেশ্য কাজ করে কিনা? না, উদ্দেশ্য বা তো উদ্দেশ্য তো আছেই, মানে এটা তো একেবারেই পরিষ্কার। আমরা যেভাবেই বলি, যতটা ভদ্রভাবেই বলি না কেন, এটার মধ্যে উদ্দেশ্য আছেই। এবং আপনি দেখেন যে ব্যবসা একদিকে মানুষকে বলা হলো যে সরকারের ফেস সেভিং এর জন্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হলো যে সরকার মানুষ যাতে বেশি দামে চাল কিনতে না হয়, সরকার সেজন্য ট্যাক্স ছাড় দিচ্ছেন। কিন্তু অন্যদিকে এই চালটা যে আসতে কতদিন লাগবে, বা এই শুল্ক ছাড়ের সুবিধা মানুষ কবে পাবে, ১ মাস পরে পাবে বা ১৫ দিন পরে পাবে, সেই শুভঙ্করের ফাঁকিটা কিন্তু রয়েই গেল। মাঝখানে যে ব্যবসায়ী চক্ররা যারা চালের দাম বাড়িয়েছে, কালকে কিন্তু খাদ্যমন্ত্রীর বক্তব্য অনেকটা অসহায় আমার কাছে মনে হয়েছে, যে তিনি বলছেন যে মিলারদের সঙ্গে তারা পারছেন না। এখন খাদ্যমন্ত্রী যদি মিলারদের সঙ্গে বা এই মধ্যস্বত্ব ভোগীদের সঙ্গে না পারেন, তাহলে তো আসলে মন্ত্রণালয়টা রান করছে না ঠিক মতো, আমার কাছে যেটি মনে হয়। কারণ এই মন্ত্রণালয় তো নতুন নয়, খাদ্য মন্ত্রণালয় তো যুগ যুগ ধরে আমাদের চলে আসছে। আমাদের খাদ্যের মজুদ কত থাকলে আমাদের ফুড সেফটি থাকে, আমাদের মজুদ কত থাকলে, এটা খুবই স্বাভাবিক হিসাব। যারা শুধু মন্ত্রণালয়ের লোক না, এটা যারা নিয়মিত রিপোর্ট করেন তারাও জানেন যে আমাদের স্টক কত থাকলে আমাদের ফুড সেফটিটা নিরাপদ থাকে, দাম নিয়ে ব্যবসায়ীরা কারসাজি করতে পারে না। ফলে এটা কিন্তু একেবারে বোঝাই যায় যে যখন মজুদটা ১০ লাখ টন বা ১১ লাখ টনের নিচে নামতে শুরু করে, তখন কিন্তু বাজারটা সরকারি নিয়ন্ত্রণের হাতে চলে যায়। তো এই কমতে কিন্তু মজুদ কিন্তু কমতে শুরু করেছে গত ২ মাস ধরেই। কিন্তু আমরা সরকারকে কিন্তু বা মন্ত্রণালয়কে কিন্তু নড়েচড়ে বসতে দেখিনি। দেখলাম যখন যখন একেবারেই এটি ভোক্তা পর্যায়ে এসে ৳৭, ৳৮ কেজিতে চালের দাম বেড়ে গেল, তখন তারা এক ধরনের স্টেপ নিলেন, এবং এমন স্টেপ নিলেন যেটার সুফল পেতে, পেতে ১ মাস লাগবে, এবং সেই সুফল পাওয়ার সময় যখন এই চালের দাম কমবে সেই চাপে এসে, তখন আবার ধান উঠা শুরু হবে। আবার কৃষক আবার দাম থেকে না বঞ্চিত হয়, সেটা কিন্তু আরেকটা এখন পর্যন্ত শঙ্কা। আমরা কোনো ওএমএস কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। খোলা বাজারে চাল বিক্রি যে সরকারের তরফ থেকে, টিসিবির তরফ থেকে, সেটি যেমন দেখতে পাচ্ছি না। আর খুব যথার্থই বলেছেন যে একেকটি পণ্য একেক সময় কিন্তু ব্যবসা করে নিয়ে চলে যাচ্ছে। তারপরে সেটা নিয়ে হইচই হচ্ছে। কাজের কাজ কিছু হচ্ছে না। পেঁয়াজ, আলু এইভাবে যদি এখন ভোজ্য তেল, চাল এগুলো চলছে। এগুলোই আসলে আমাদের হয়তো নিয়তি হয়ে গেছে। এগুলো থেকে আমাদের না, হয়তো এবং আপনি বেরোনোর দেখেন যে আসলে এই যে কোনো আলুর দাম আ বা পেঁয়াজের দাম, সুযোগও নেই। এটাও সরকার কিন্তু খুব একটা নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। দাম বেড়ে দিচ্ছেন কিন্তু সে কথা নতুন কেউ আলু উঠে শুনছে গেছে। না, এরপরে আলুর দাম কমছে না, পেঁয়াজের দাম কমছে কমছে না। না। আর কবে কমবে? নাকি এইখানেই ফিক্স হয়ে গেল? আসলে জনগণ কোথায় যাবে? কার কাছে বলবে? বলেই বা কি লাভ? আমরা জানি না। না, যাই হোক। জি, অনেকটা তাই। একবার বেড়ে গেলে তো আর কমে না। মানে সেটাই। এমন এখন একটা সেই পর্যায়ে গেছে। দেখেন নতুন আলু, আপনি বললেন নতুন আলু উঠে গেছে, কিন্তু বাজারে কিন্তু আলুর দাম কমেনি। সরকার আলুর দাম বেঁধে দিল, কিন্তু কোনো লাভ হলো না। কেউ মানল না। পেঁয়াজটা একটা পর্যায়ে হলো যে পেঁয়াজ যখন পচে যেতে শুরু করলো, তখন আসলে বাজারের দাম কমেছে। মানে পেঁয়াজ ফেলে দিতে হবে ব্যবসায়ীদের, না করে তারা বেশি বিক্রি করে দিচ্ছে। তখন না, কমেছে। ব্যবসায়ীরা মনে হয় এখন আর কাউকে কোনো তোয়াক্কা করে না, কোনো কেয়ার করে না মনে সেই হয়। জায়গাটাই যে আমার মনে হয় আসলে যে মনিটরিং সরকার এর কয়েকদিন দুর্বল হয়তো একটু হইচই করবে আর একটু তৎপরতা চালাবে, একটু ভ্রাম্যমাণ আদালত, তারপরে যে সেই তাই দেখছি আমরা। যাই হোক, আমরা একটু প্রসঙ্গটি পাল্টাই। সমকাল বলছে স্কুলে ভর্তিতে তালগোল, বয়সের ফাঁদে আবেদনই করতে পারেনি অন্তত ১.৫ লাখ শিশু। এবার আসলে এগুলো আমরা বিভিন্ন ধরনের রিপোর্ট পাচ্ছি বিভিন্ন জেলা থেকে, যে এবং অনেকগুলো কেস স্টাডিও তারা তুলে এনেছেন। আম, এবং সেখানে বলেছেন যে বয়সের কারণে অন্তত ১.৫ লাখ শিক্ষার্থী এবার ভর্তি হতে পারছে না। নিশ্চয়ই শিক্ষা মন্ত্রণালয়ের একটু তাড়াতাড়ি বিষয়টিতে হস্তক্ষেপ করা উচিত। কি মনে করেন আপনি? না, দেখেন শিক্ষার যে পরিস্থিতি সেটি কিন্তু মূলত করোনার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে পুরো লন্ডভন্ড হয়ে গেছে একেবারেই, যদি বলা চলে। এবং পরীক্ষাগুলো নেওয়া যাচ্ছে না, এবং যে ভর্তির যে সংকটটা এখন তৈরি হয়েছে, যে ভর্তি কিভাবে হবে? আগে তো শুধু ছিল যে শুধুমাত্র ক্লাস 1 এ ভর্তিটা লটারির মাধ্যমে হতো। এখন সব ক্লাসেই ভর্তি হচ্ছে লটারির মাধ্যমে। যেহেতু আ করোনা সরকার সিদ্ধান্ত। এবং এখন যেটা বয়সের যে সংকটটা যেটি তৈরি হয়েছে, যে ৫ বছর আ একটা টাইমের একটা ফ্রেম আছে। সেই টাইম ফ্রেম কিন্তু অনেকেই পেরিয়ে গেছে। যেটি নাকি সংখ্যার কথা বলা হয়েছে, যে একটা ১.৫ লাখ, ১.৫ লাখ বা ২ লাখ শিক্ষার্থী আসলে ভর্তি হওয়া নিয়ে একটা জটিলতা তৈরি হবে। তো সেই জায়গাটায় আমার মনে হয় যেমন করোনার জন্য যেমন শিক্ষা মন্ত্রণালয় নানা রকম স্কুল বন্ধ, গত টানা ১০ মাস ধরে আমাদের স্কুল বন্ধ রয়েছে। আ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রয়েছে। সেইরকম যেমন এসএসসি পরীক্ষা আমরা আ বাদ দিতে বাধ্য হয়েছে একটা পর্যায়ে সরকার। সেইরকম আমার মনে হয় যে কোনো শিক্ষার্থী যাতে, কোনো শিশুই যাতে ভর্তির বাইরে না থাকে, সেটার জন্য যা, যা করা দরকার, যেহেতু একটা মহামারী, একটা সংকটের সময় চলছে, সেইটা শিক্ষা মন্ত্রণালয়কে নিশ্চিত করতে হবে। সেটা একটু ছাড় দিয়ে হোক, বা নতুন করে কোনো
সিদ্ধান্ত নিয়ে হোক সেটা কিন্তু করতে হবে, কারণ এই শিশুদের মনের উপর এই যে চাপ তৈরি, যে তার বয়স ২ মাস বেশি হয়ে গেছে বা ৬ মাস বেশি হয়ে গেছে দেখে সে ভর্তি হতে পারবে না, এই চাপটা যেন এই শিশুদের মনে, এই শিশু শিক্ষার্থীদের মনে যাতে না পড়ে, মানে সেই জায়গাটায় সরকারকে বা শিক্ষা মন্ত্রণালয়কে আরো বেশি কেয়ারিং, এই ছোট ছোট বিষয়গুলো যেগুলো গণমাধ্যমে আসছে, এটা তাদের হয়তো চোখের নজর এড়িয়ে গেছে, কারণ মন্ত্রণালয় অনেক বড় বড় বিষয় নিয়ে থাকেন, তারা হয়তো ১-২ লাখ শিশুর কথা ভাবার অনেক সময় সময় পান না, কিন্তু গণমাধ্যমের তো অনেক সময় এই ছোট ছোট বিষয় ১ লাখ ২ লাখকে আমি ছোট করেই বলছি যে শিশুর জীবন নিয়ে কিন্তু এই রিপোর্ট গুলা কিন্তু এসছে এবং কেস স্টাডি তুলে তুলে কিন্তু বিষয়গুলো বলা হয়েছে, এগুলো যদি তারা বিবেচনায় নেন এবং কোন শিশুকেই কিন্তু আঘাত দেওয়ার অধিকার সরকারের মন্ত্রণালয়ের বা কোনো স্কুল কর্তৃপক্ষের নেই, যেহেতু একটা করোনাকাল চলছে, যে কোনো ভাবে তাদের ভর্তির ব্যবস্থা আপনি যেটা নিশ্চিত বললেন করতে হবে। যেটি কালের কণ্ঠ বলছে অসম্পূর্ণ শিক্ষার ১ বছর ৪টি বড় পরীক্ষার মধ্যে ৩টিই বাতিল, পরীক্ষা ছাড়াই পরবর্তী শ্রেণীতে শিক্ষার্থীরা, পড়ালেখার বাইরে দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা সেশন জটে পড়তে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে। আসলেই করোনাকালে কিন্তু একটা অস্বাভাবিক বছর আমরা পার করলাম। সেই ক্ষেত্রে এই ধরনের প্রত্যেকটা কেসকে অস্বাভাবিক হিসেবে বিবেচনা করেই কিন্তু আমার মনে হয় বা আপনি যেটা বললেন যে এগুলোকে সমাধান করতে হবে। এখন আর ওই বয়সের কোনো বিবেচনা বা ফাঁদের কোনো দরকার নেই। তাদেরকে জাস্ট ভর্তি করে নেওয়া। এই ধরনের একটি আমার মনে হয় সরকার যদি সিদ্ধান্ত নেয়, কি বলবেন আপনি? সেটা সে জি। সে সেটি সেটি নিতে হবে। সেটি নিতে হবে, কারণ এই সময় এই মহামারীর জন্য আমরা ১ বছর স্কুলে বন্ধ রাখতে পেরেছি। এই সময়ের জন্য যেকোনো শিশুই ৬ মাস বা ১ বছরের জন্য যাতে কেউ ঝরে না পড়ে তার জীবনের শুরু থেকে, সেইটা সরকার এটা একটা শিক্ষা মন্ত্রণালয় নিজেই পারে এই সিদ্ধান্তটা হুম, নিতে। এবং আরেকটা বিষয় আমি যুক্ত করতে চাই যে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু অনেক সিদ্ধান্ত নিচ্ছেন যে করোনা কালে যেহেতু স্কুলে বাচ্চারা স্কুল বন্ধ, বাসায় থেকে ক্লাস হচ্ছে অনলাইনে, সেই জায়গায় কিন্তু বেতন কমানোর এবং বাৎসরিক যে ফি গুলো সেগুলো কিন্তু কমানোর জন্য সরকার সিদ্ধান্তের কথা জানিয়েছিল। কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু তার একটিও কিন্তু আমরা কার্যকরভাবে বাস্তবায়ন হতে দেখিনি। এই জায়গায় কিন্তু মনিটরিং নেই। যে যার মতো স্কুল কর্তৃপক্ষগুলো কিন্তু তাদের বেতন ভাতা কিন্তু নিয়মিত নিয়ে নিচ্ছেন এবং অনেক স্কুলে কিন্তু এই করোনা কালেও বেতন স প্রতি মাসে সময় মতো না দেওয়ার জন্য বাচ্চাদের স্কুল থেকে ড্রপ করে দেওয়ার মতো কিন্তু হুমকিও গার্ডিয়ানদের দেওয়া হচ্ছে। এ এ ফলে এই বিষয়গুলো যেমন মানে একটা হলো যে মানবিক হওয়া দরকার, যেমন স্কুল কর্তৃপক্ষ যারা মানবিক হচ্ছেন না তাদের বিরুদ্ধে কিন্তু যদি ১টা ২টা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিত শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা অধিদপ্তর, তাহলে কিন্তু সবাই একটু নড়ে চড়ে বসতো। সেই জায়গাটাও বোধহয় একটু শিক্ষা মন্ত্রণালয়কে একটু এইটাই অ্যাড্রেস সবচেয়ে করতে জরুরি হবে। দাদা। এর আগেও যেটা বলছিলাম খাদ্য মন্ত্রণালয়, আপনি বললেন যে খাদ্যমন্ত্রী রীতিমতো অসহায়। রাইট। এখন শিক্ষা মন্ত্রণালয় যদি অসহায়ভাবে এভাবে আত্মসমর্পণ করে যে আমাদের কিছু করার নেই, তাহলে তো আসলে এভাবে তো আসলে চলতে পারে না। যে মানে আপনারা দিন একটা শেষে সিদ্ধান্ত সাধারণ দিচ্ছেন, মানুষের উপর। কিন্তু সেটা পালিত হচ্ছে কিনা, মনিটরিংটা হচ্ছে কিনা সেখানে কিন্তু কারো কোনো নজর নেই। তো সেইভাবে তো চলতে পারে না আসলে। এবং জি। সরকার তো সাধারণ মানুষের জন্য না, হুম। সাধারণ মানুষের স্বার্থ সে রক্ষা করবে। তো সেটি তিনি সিদ্ধান্ত দিলেন। কিন্তু আসলে দিন শেষে সাধারণ মানুষ সেই সুবিধাটা পেল না। সেই যারা চাপের মধ্যে রাখতে চায় যে প্রতিষ্ঠানগুলো, তাদের চাপের মধ্যেই পড়ল। তাহলে তো সেই যে ন্যায় বিচারের জায়গাটা বা যে সুশাসন সরকারের কাছে মানুষ আশা করে বা মন্ত্রণালয়ের কাছে আশা করে, সেটাতে আসলে শুধু সেই কাগজে কলমেই রয়ে গেল। সরকার মন্ত্রণালয় থেকে বলা হলো, হ্যাঁ, এটা করা হয়েছে। কিন্তু বাস্তবে তা হলো না। মানে এক ধরনের আ হতাশার জন্ম আপনি নেয় যদি আরকি। লক্ষ্য আমি করে থাকেন ওনাদের কিন্তু সেই সিদ্ধান্তটি বা পরিপত্রটিও কিন্তু অসম্পূর্ণ ছিল। ওনারা বলেছেন যে অনেকের আর্থিক অবস্থা বিবেচনা করার অনুরোধ। এইভাবে করে ছেড়ে দিলে তো তাহলে স্কুলগুলো বলবে না আমরা এই ধরনের বা বিভিন্ন মানে সবার বিষয়গুলো খতিয়ে দেখেছি। সেখানে কারো কোনো আসলে আর্থিক অসঙ্গতি নেই। এবং তারা সবাই দিতে সম্মত। এইভাবে করে তো একটি আসলে সিদ্ধান্ত আসতে পারে না। একটা না, সুনির্দিষ্ট ইয়ে থাকতে ঠিকই হবে বলেছেন। প্রত্যেকের ওই জন্য জায়গায় যেটা। এমনিতেই সবসময় তো একটা ফাঁকি দেওয়ার প্রবণতা এক্সাক্টলি, থাকে। এক্সাক্টলি হ্যাঁ। সেই জায়গায় যদি সরকারের চিঠিতে যে ফাঁকের কথা বলেন, আমিও লক্ষ্য করেছি। হুম, সেই জায়গায় কিন্তু একটা ফাঁক রাখা হয়েছে যাতে একটা বেরোয়ার একটা সুযোগ তৈরি করে দেয়া হুম। যায়। যারা এই কর্মের কাজের সঙ্গে যুক্ত হবেন, যারা বেশি বেতন নিতে চাবেন বা অন্যান্য ভাতা নিতে চাবেন, তাদের সেই প্রতিষ্ঠানগুলোকে বেরিয়ে যাওয়ার একটা সুযোগ দেওয়া হয়েছে। মানে খুব যে সরকারের যে সিরিয়াসনেস টা যে করোনা কালে শিশুদের তারা একটা বা শিশুদের পরিবারকে তারা একটা বেনিফিট দিতে চান এবং শুধু এটা বেনিফিট না, স্কুলের তো অনেক ধরনের খরচ কমে গেছে। স্কুলে বাচ্চারা না গেলে কিন্তু স্কুলে জি, ইলেকট্রিসিটি দাদা খরচ এই লাগছে বিষয়টি না। নিয়ে আরেকটু আলোচনা করব। কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। খাদ্য, শিক্ষা এগুলো আমাদের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতেই হবে আমাদের। একটু বিরতি থেকে ঘুরে এসে এই বিষয়টি নিয়ে আবার আপনার সঙ্গে আরেকটু ডিটেইল আলোচনা করতে চাই আমি। দর্শক সময় হলো একটি বিরতির, আরো আলোচনা নিয়ে ফিরছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিডল টাটা আজ পত্রিকা অনুষ্ঠানে সংবাদ বিশ্লেষণে। আজ আমাদের সঙ্গে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। দাদা, এবার আমরা একটু করোনার টিকাটা নিয়ে আলোচনা করি। আহ, না, আমাদের বিরতির আগে একটু কথা ছিল, যেটা আমরা শিক্ষা ব্যবস্থাটা নিয়ে আরেকটু আলোচনা করার কথা ছিল, সেটা যদি আপনি শেষ করেন তারপরে আমি অন্য আলোচনা না, যাব। আপনি আপনি যেটা বলছিলেন যে আসলে তো এটা একেবারে মৌলিক বিষয় যে শিক্ষা, স্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তা, এই তিনটা জায়গায় কিন্তু আমরা এই করোনা কালে আমরা দেখলাম যে আসলে সব ঠিক আছে কিন্তু মনিটরিংটা নাই। আপনি আমাদের স্বাস্থ্য, তাই করোনা কালে তো একেবারে স্পষ্ট হয়ে উঠলো যে মনিটরিং এর অভাবে আমরা পরিকল্পনাগুলো যেগুলো আগে নিতে পারতাম সেগুলো নিতে পারিনি। ফলে সংকটটা বেড়ে গেল প্রথম দিকে। আমরা খাদ্যের বিষয়টা নিয়েও, চালের বিষয় নিয়েও যেটা আলাপ করলাম, সেটাও কিন্তু আসলে যদি মনিটরিংটা ঠিক মতো করা যেত তাহলে কিন্তু এই গ্রাহক পর্যায়ে যে এই যে লাফিয়ে লাফিয়ে দাম বাড়লো গত এক মাসে, সেটা হয়তো বাড়তো না। বা আজকে যে কালকে যে সিদ্ধান্তটা নেওয়া হলো সেটি যদি তারা এক মাস আগেই তারা নিতে পারতেন, কারণ তারা জানেন যে তাদের স্টক কমে গেছে। একই রকম শিক্ষার ক্ষেত্রেও যে যে সিদ্ধান্তগুলো তারা নিচ্ছেন সেটি বাস্তবায়ন হচ্ছে কিনা মাঠ পর্যায়ে, সেটা কিন্তু মনিটরিং করার লোক আছে, বোর্ডের লোক আছে। কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত দেখি না যে সেটি আসলে খুব তাদের মধ্যে কোনো সিরিয়াসনেস বা কোনো সুষ্ঠু পরিকল্পনা তাদের আছে যে মন্ত্রণালয় যে সিদ্ধান্তটা নিল সেটা বাস্তবায়ন হলো কিনা মাঠ পর্যায়ে। কারণ বাস্তবায়ন না হলে এই সিদ্ধান্ত, এই আইন করে তো আসলে কোনো লাভ নেই এক্স্যাক্টলি। যদি সেটা বাস্তবায়ন না হয়। তো সেই জায়গাটাই আমরা যে বিষয়টা না, নিয়ে আমরা আসলে আলোচনা। সাংবাদিকরা তো আসলে তুলেই আনছি, ঘটনাগুলো মাঠ পর্যায় থেকে তুলেই আনছি। আমরা কিন্তু সমস্যাগুলো বলছি যে জনগণ এই সমস্যার মধ্যে আছেন, এটাকে দেখা হোক। এখন ওনারা যদি ওই যদি চাপে পড়ে একটি দায়সারা গোছের একটি সিদ্ধান্ত দিয়ে দিলেন, তারপরে সেটা পালন হলো কি না, বাস্তবায়ন হলো কি না সেটা না দেখেন। আমরা তো বলেছি এখন স্কুলগুলো যদি না করে আমাদের কি করার আছে, এই জাতীয় একটি মানে উদাসীনতা, তাহলে তো মানে আসলে বলতে হয় যে চলার জন্য চলছে আর কি। না, এটা খুব বেশি ধরেন হুম। উদাসীনতা আহ, বললে হয়তো ভালো, উদাসীনতা হলেও ভালো। কিন্তু যেটা শোনা যায় যে অনেক সময় যুগ সাজসে বিষয়গুলো ঘটে, যদি সেই একটু বড়। যেটা আমাদেরকে অষ্টে জড়িয়ে ধরেছে। আর যেহেতু এখন বছর শেষ, শুরু হবে ভর্তি বাণিজ্য, একটার পর একটা আমরা আমাদের সবাইকে নিউজ করতে হবে যে ভর্তি বাণিজ্য শুরু হয়েছে। জানি না সেখানে আমাদের মন্ত্রণালয় কি করবে, আমরা তারপর আশায় থাকলাম আমাদের শিক্ষামন্ত্রীর দিকে তাকিয়ে। যাই হোক, আমি যেটা বলছিলাম যে সমকাল বলছিল টিকার বিষয়টি, প্রথম বছরেই টিকা পাবে 40% মানুষ। বিশ্বব্যাংকের অর্থায়নের প্রকল্প ব্যয় 6 গুণ বাড়ানো হচ্ছে। বাড়ানো তো হচ্ছে, 40% মানুষও পাবে, কিন্তু আসলে কারা প্রথম পাওয়া উচিত বা কারা পাবে, সেক্ষেত্রে সিরিয়ালটা ঠিক থাকবে কি না, নাকি কেউ ক্ষমতাশালী, কেউ তার পরিবার আত্মীয় স্বজনের জন্য আহ, মানে যা হয় বাংলাদেশে আর কি, আমার ক্ষমতা আছে আমি টিকা নিয়ে চলে গেলাম, যারা পাওয়ার কথা ফ্রন্ট লাইনাররা তারা পেল না, এরকম আশঙ্কাগুলো তো আমাদের থেকেই যায়। না, সেটি ঠিক। কিন্তু এবার এই মহামারীর মধ্যে সেরকমটি হবে না সেটা আমরা আসলে আশা করি। কিন্তু আবার পাশাপাশি আমরা এটাও শুনি যে টিকা যা আসছে, আসবে, সেই টিকার মধ্যে কিন্তু একটা বড় অংশ অলরেডি যারা কর্পোরেট হাউস গুলো তারা কিন্তু কিনে নিয়েছেন। হুম। ফলে কিন্তু যে পরিমাণ টিকা আসবে তার একটা বড় অংশ আগে থেকে কিন্তু বুকড হয়ে গেছে, যারা কর্পোরেট হাউস গুলো যারা কিনে নিয়েছেন। ফলে এই যে যেটি ফ্রন্ট লাইনারদের কথা যেটি বলা হচ্ছে যে সরকারি কর্মচারী, পুলিশ, সাংবাদিক, তাদের জন্য যে স্বাস্থ্যকর্মী। পরিমাণ টিকা, জি। স্বাস্থ্যকর্মী, তাদের জন্য যে পরিমাণ টিকা রাখার কথা বলা হচ্ছে সেটি শেষ অবধি কতটা কার্যকর ভাবে রক্ষা করা হয় সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হবে আহ মন্ত্রণালয়ের উপর বা সরকারের উপর। কারণ টিকা পাবার কিন্তু অধিকার সবার, সব নাগরিকের। ফলে কিন্তু সেখানে ক্যাটাগরাইজ অবশ্যই করতে হবে, কারা কারণ আগে যেহেতু পাবে, আমরা কারা সব টিকা পর্যায়ক্রমে তো সবাই পাবে, পুরো পর্যায়ক্রমে সবাই দেশের পাবে, কিন্তু মানুষই পাবে। যেহেতু জি। যেহেতু সব টিকা আমরা একসঙ্গে পাবো না, হুম। সেখানেই ক্যাটাগরাইজের বিষয় থাকবে। এবং সেটি যাতে একেবারেই নির্মুহ ভাবে করা হয়, যাদের আসলে প্রথমে দেওয়া প্রয়োজন, কারণ যারা সামনে থাকেন, যারা বাইরে কাজ করতে হয়, হুম। তাদের আগে দেওয়াটা খুবই বাস্তবতা। এবং শুধু এটা বাংলাদেশে না, পৃথিবীতে যেসব দেশে এখন টিকা দেওয়া শুরু হয়েছে সেখানে কিন্তু সেই ক্যাটাগরাইজ করেই কিন্তু দেওয়া শুরু হয়েছে। যেমন প্রথমেই একটা করা ওই নিয়ম করা হয়েছে যে 16 বা 18 বছরের নিচে শিশুদের দেওয়ার দরকার নেই। একটা সময় হয়তো সবাই পাবে, কিন্তু আপাতত দরকার নেই, কারণ তাদের ঝুঁকির মধ্যে নেই। ফলে এই যে একটা ক্যাটাগরি করা, প্রথমে টিকার সময় করা হয়েছে, তারপরে ফ্রন্টলাইনারদের দেওয়া, সেই জায়গাটায় যেন কোনো মিস ম্যাচ না হয়, সেইটা যদি এখন থেকেই সেই সুষ্ঠু পরিকল্পনাটি করা না যায় তাহলে কিন্তু পরে আবার এটা নিয়ে একটা বড় বিপদের মধ্যে বা একটা আমার আমার- বিতর্কের আমাদের মধ্যে আমাদের সরকার পড়বে। আমাদের যারা বয়স্করা আছেন, আমাদের মুরব্বীরা,
তারা যাতে পান ঠিকঠাক মতো সেই তারা বিষয়টি বেশি ঝুঁকির মধ্যে আছেন। জি। ডেফিনেটলি এবং বাইরের দেশগুলোতে তো সেটাই হচ্ছে। যারা ৬০ বছর ৭০ বছরের উপরে বা 60 ক্রনিক প্লাস রোগে যারা ভুগছেন তারা আগে তাদেরকে পাচ্ছেন। কিন্তু তালিকা করে, করে তারা টিকাটি দিচ্ছেন। এবং আমেরিকাতে এমন হয়েছে একজন কংগ্রেস ওমেন আগে টিকা নিয়েছেন কেন? সেটা নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা হচ্ছে। তো সেইসব দেশে তো আসলে সভ্য দেশ, সুশাসনের দেশ। কিন্তু আমরা তো আসলে সেটা পারি না। আমরা তো যেকোনোভাবেই ক্ষমতার দম্ভ দেখিয়ে বা ক্ষমতার দাপট দেখিয়ে সেটা নিয়ে নেই। আশা করি আমরা এই বছরটি যেভাবে দেখলাম করোনার স্বাস্থ্যখাতে আমাদের যে উলটপালট অবস্থা, যে এলোমেলো অবস্থা, অন্তত টিকাটি দেয়ার ক্ষেত্রে তেমনটি হবে না। এই আশাটা করে কি আমরা আমাদের আলোচনার আজকে শেষ করতে পারি কিনা দাদা? না, নিশ্চয়ই শেষ করি এবং আমরা যেহেতু আগামী বছর আমরা টিকা পাবো এবং এটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বছর। আগামী বছরটা আমরা বিজয়ের ৫০ বছর, স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হবে আগামী বছর। তো সেই বছরে এই ৪৯ বছরে আমরা যে মহামারীর মধ্যে, আতঙ্কের মধ্যে একটা ছিলাম বিশ্বের মতো বাংলাদেশও। যদিও কম ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ এবং সেই বিজয়ের ৫০ বছর পূর্তির বছরটিতে আমরা নিশ্চয়ই বিতর্ক মুক্ত একটা অবস্থার দিকে যাব এবং পরিকল্পনার মধ্য দিয়ে টিকাটা যদি সবার সবার কাছে সঠিক সময়ে জি। পৌঁছে দেওয়া যায়, সেটি হবে সরকারের জন্য একটা বড় আপনার সঙ্গে চ্যালেঞ্জ। একই আশা আমরা রেখে সেই আজকে শেষ করতে যাচ্ছি আমি যে অনেক, অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমরা পেয়েছিলাম। একটু চমৎকার আলোচনা উপহার দিয়েছেন এবং ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও দেখা হবে। এই আশা রেখে শেষ করছি। আপনাকেও ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। জি। দর্শক, নিডল টাচ পত্রিকা অনুষ্ঠানটি এখানে শেষ করছি। অনুষ্ঠানটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ ও শুক্রবার সকাল ১০টা ১০ মিনিট আপনারা দেখতে পান। দেখার আমন্ত্রণ রইল। করোনাকালে মাস্ক পরে শারীরিক দূরত্ব বজায় রেখে নিরাপদে থাকুন। আর টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।